had our nation been under attack or imminent threat of attack. জ্বালানি স্থাপনায় ইসরায়েলি হামলার জবাবে কাতার, সৌদি ও আমিরাতের জ্বালানি স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। দেশটির গ্যাস ক্ষেত্র উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাবে সামরিক ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে সৌদি আরব। জ্বালানি স্থাপনায় হামলা পাল্টা হামলার ফলে বিশ্ববাজারে জ্বালানি সংকট আরও তীব্র হচ্ছে। কাতারে গ্যাস স্থাপনায় হামলার সবচেয়ে বেশি ঝুঁকিতে পাকিস্তান, বাংলাদেশ ও ভারত। ইরান যুদ্ধের সব শেষ খবর জানাতে আপনাদের সাথে আছি আমি ঝুমি রহমান। ইরানের জ্বালানি স্থাপনায় হামলার জবাব দেবে তেহরান। লক্ষ্যবস্তু করা হবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের জ্বালানি স্থাপনা। বারবার এমন সতর্কবার্তার পরও দেশটির বুশেহর অঞ্চলের গ্যাস ক্ষেত্রে হামলা চালায় ইসরায়েল। চুপ করে বসে থাকেনি ইরানও। 24 ঘন্টার মধ্যেই সৌদি আরব, কাতার ও আরব আমিরাতের জ্বালানি স্থাপনায় পাল্টা আঘাত হানে দেশটির ক্ষেপণাস্ত্র। ইরানের হামলার তাৎক্ষণিক নিন্দা জানিয়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ। গত বুধবার ইরানের বুশেহর অঞ্চলে সাউথ পার্স গ্যাস ক্ষেত্র ও উত্তরাঞ্চলের বন্দর আনজালি এলাকায় হামলা চালায় ইসরায়েল। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পাল্টা পদক্ষেপ হিসেবে উপসাগরীয় দেশগুলোর গ্যাস ক্ষেত্র লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি দেয় তেহরান। সৌদি আরব, কাতার এবং আরব আমিরাতের 5টি তেল স্থাপনা সংলগ্ন এলাকায় থাকা মানুষদের দ্রুত সেই এলাকা ত্যাগ করে নিরাপদ স্থানে চলে যেতে সতর্কবার্তা দেয় IRGC। সতর্কবার্তার পরই রাতে সৌদি আরব, কাতার ও আরব আমিরাতের জ্বালানি স্থাপনায় হামলা চালায় ইরান। লক্ষ্যবস্তু করা হয় কাতারের রাস লাফান গ্যাস ক্ষেত্র, আরব আমিরাতের আবুধাবিতে থাকা হাফসান ও বাব তেল ক্ষেত্র এবং সৌদি আরবের 2টি তেল শোধনাগার। ইরানের হামলায় কাতারের রাস লাফান গ্যাস ক্ষেত্রে আগুন ধরে যায়। এতে বেশ ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুন নিয়ন্ত্রণে আনতে জরুরি দল দ্রুত কাজ শুরু করে বলে জানায় কাতার এনার্জি। এ হামলার পর আরব আমিরাত তাদের হাফসান গ্যাস ক্ষেত্র বন্ধ করে দিতে বাধ্য হয়। জ্বালানি স্থাপনায় ইরানের রাতভর হামলার পর নিন্দা জানিয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলো। এক বিবৃতিতে এই ঘটনাকে নৃশংস হামলা আখ্যা দিয়ে ইরানকে জাতীয় নিরাপত্তার জন্য সরাসরি হুমকি বলে উল্লেখ করেছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়। এরপরই কাতারে থাকা ইরানের সামরিক ও নিরাপত্তা কর্মকর্তা এবং তাদের স্টাফদের 24 ঘন্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেয় কাতার। নিন্দা জানিয়েছে সৌদি আরবও। দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ বলেন, সৌদি জ্বালানি স্থাপনা লক্ষ্য করে চালানো ইরানের হামলা ছিল একটি সুস্পষ্ট ব্ল্যাকমেইলের চেষ্টা। ইরানের ওপর থেকে বিশ্বাস পুরোপুরি ভেঙে গেছে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, প্রতিবেশী দেশগুলোর ওপর ইরানের হামলা ছিল মধ্যযুগীয় কাজ। এই মুহূর্তে ইরানে ইসরায়েল ও আমেরিকার হামলা বন্ধের চেষ্টার বদলে নিজেদের ও প্রতিবেশী আরব দেশগুলোর ওপর হামলা বন্ধকেই প্রাধান্য দিচ্ছেন বলে জানান সৌদি পররাষ্ট্রমন্ত্রী। এদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে তেহরানের পাল্টা হামলার পর সুর কিছুটা বদলেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, ইরানের জ্বালানি অবকাঠামোতে আর কোনো নতুন হামলা হোক এমনটি চান না তিনি। ওয়াল স্ট্রিট এক প্রতিবেদনে বলছে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে যান চলাচলে বাধা দেওয়ার চেষ্টার জবাবে তেহরানকে একটি কড়া বার্তা দিতেই বুধবারের ওই হামলাকে সমর্থন জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে সেই উদ্দেশ্য সফল হওয়ার পর আপাতত তিনি পরবর্তী যে কোনো পদক্ষেপের বিরোধী। তবে তার এই অবস্থান চূড়ান্ত নয়, কারণ তেহরান যদি আবারও হরমুজ প্রণালীতে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে তবে ট্রাম্প আবারও ইরানের জ্বালানি স্থাপনাগুলোতে লক্ষ্যবস্তু করার অনুমতি দিতে পারেন। এছাড়া কাতারের রাস লাফান শিল্পনগরীতে ইরানের হামলার পর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো টেলিফোনে কথা বলেছেন ট্রাম্প এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সাথে। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।
আমেরিকা ও ইসরায়েলের হামলার জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাল্টা হামলা চালাচ্ছে ইরান। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে সেসব দেশের জ্বালানি স্থাপনা, আবাসিক ভবন সহ নানা স্থাপনা। চলমান এই পরিস্থিতিতে জরুরি বৈঠকে বসেন আরব ও ইসলামী দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। বৈঠকে ইরানকে অবিলম্বে হামলা বন্ধের দাবি জানান তারা। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে ইরানের ধারাবাহিক সামরিক অভিযানের তীব্র নিন্দা জানিয়েছে বিশ্বের প্রভাবশালী আরব ও ইসলামী দেশগুলো। একই সঙ্গে অবিলম্বে হামলা বন্ধের আহ্বান জানিয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক অফিসিয়াল এক্স বার্তার মাধ্যমে এই বিবৃতির তথ্য নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য চরম হুমকি হয়ে দাঁড়িয়েছে এবং এই ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বুধবার সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে 12টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এই সিদ্ধান্ত গ্রহণ করেন। ইরান ইচ্ছাকৃতভাবে বিভিন্ন দেশের বেসামরিক এলাকা, তেল স্থাপনা, বিমানবন্দর, পানি শোধনাগার এবং আবাসিক ভবনকে লক্ষ্যবস্তু করছে। এমনকি কূটনৈতিক স্থাপনাগুলোতেও হামলা চালানো হয়েছে, যা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন উল্লেখ করে গভীর উদ্বেগ প্রকাশ করেন রিয়াদ বৈঠকে অংশ নেয়া পররাষ্ট্রমন্ত্রীরা। এ সময় মন্ত্রীরা সম্মিলিতভাবে জানান, জাতিসংঘ সনদের 51 অনুচ্ছেদ অনুযায়ী আক্রান্ত রাষ্ট্রগুলোর আত্মরক্ষার পূর্ণ অধিকার রয়েছে। তারা ইরানকে অবিলম্বে আন্তর্জাতিক আইন ও মানবিক আইন মেনে চলার পাশাপাশি প্রতিবেশী দেশগুলোর সার্বভৌমত্বে হস্তক্ষেপ বন্ধ করার কঠোর তাগিদ দিয়েছেন। যৌথ বিবৃতিতে আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 2817 নম্বর প্রস্তাব বাস্তবায়নের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। এই প্রস্তাবে সব ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকা এবং হামলার অবসান ঘটানোর কথা বলা হয়েছে। এছাড়া গুরুত্বপূর্ণ জলপথ, হরমুজ প্রণালী ও বাব আল মান্দাবে নৌ চলাচল স্বাভাবিক রাখা এবং কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না করতেও ইরানকে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে ইরানের সঙ্গে এই দেশগুলোর সম্পর্ক কেমন হবে তা তেহরানের এই শর্তগুলো মানার ওপরে নির্ভর করবে বলে স্পষ্ট জানিয়ে দেন পররাষ্ট্রমন্ত্রীরা। এ সময় লেবাননের সার্বভৌমত্ব ও স্থিতিশীলতার প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছে আরব ও ইসলামী দেশগুলোর এই জোট। তারা লেবাননের ভূখণ্ডে ইসরায়েলি আগ্রাসনেরও তীব্র নিন্দা জানান। আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিতে ভবিষ্যতেও নিজেদের মধ্যে নিবিড় সমন্বয় বজায় রাখা এবং প্রয়োজনীয় যে কোনো পদক্ষেপ গ্রহণ করতে ঐক্যমত্যে পৌঁছান পররাষ্ট্রমন্ত্রীরা। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। প্রথমে ইরানের অন্যতম বৃহৎ গ্যাস ক্ষেত্রে ইসরায়েলের হামলা, তারপর মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের জ্বালানি স্থাপনায় ইরানের পাল্টা হামলা। এরপরই বিশ্ববাজারে আবারও জ্বালানির দামে ঊর্ধ্বগতি। তেল ও গ্যাসের দামের অস্থিরতার মধ্যে ইরানের সাউথ পার্স গ্যাস ক্ষেত্র পুরোপুরি ধ্বংসের হুমকি দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের জ্বালানি স্থাপনা ইসরায়েলের হামলার জবাবে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা চালায় তেহরান। এরপরই বিশ্ববাজারে আবারও বাড়তে শুরু করেছে তেল ও গ্যাসের দাম। প্রতি ব্যারেল তেলের দাম ছাড়িয়েছে $110। বিবিসি জানায়, বুধবার ইরানের হামলার পর বৃহস্পতিবার সকালে এশিয়ার বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম 4% বেড়ে $112 পৌঁছায়। পরে দাম কিছুটা কমলেও এখনও চড়া অবস্থানেই রয়েছে। অন্যদিকে ব্রিটেনের গ্যাসের বেঞ্চমার্ক দাম প্রায় 6% বেড়ে প্রতি থার্ম 143.53 পেন্সে ওঠে, যদিও পরে তা কিছুটা কমে প্রায় 140 পেন্সে নামে। অবশ্য তেল গ্যাসের বর্তমান দাম এখনও মার্চের শুরুর তুলনায় কম। গত 9 মার্চ বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি $116.78 এবং গত 3 মার্চ ব্রিটেনে গ্যাসের দাম 162.55 পেন্সে পৌঁছেছিল। বিশ্ববাজারে জ্বালানির এমন ক্রমবর্ধমান দাম বৃদ্ধি এবং হরমুজ প্রণালীর সংকোচ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। বুধবার মিশিগানের একটি উৎপাদন কারখানায় পরিদর্শনে যান তিনি। এ সময় জ্বালানির দাম বৃদ্ধির জন্য সাধারণ মানুষের কষ্টের কথা প্রকাশ্যে স্বীকার করেন ভাইস প্রেসিডেন্ট। So we've made very strong efforts and we're going to keep on working at this with our farmers to ensure that whatever commodity prices are, they're able to stay afloat, they're able to grow their products. We know that they're struggling and we're trying hard.
গ্যাসের দাম বাড়ার বিষয়ে ট্রাম্প প্রশাসন অবগত রয়েছে এবং এই সংকট সমাধানে কাজ চলছে বলে আশ্বস্ত করেন জেডি ভ্যান্স। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্প এই বিষয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপের ঘোষণা দেবেন বলেও ইঙ্গিত দেন তিনি। We fight for the American dream for you and your family, however you define it. এদিকে কাতারের এলএনজি স্থাপনায় যদি ইরান আবারও হামলা চালায় তাহলে দেশটির সাউথ পার্স গ্যাস ক্ষেত্র পুরোপুরি ধ্বংসের হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরানের সাউথ পার্স গ্যাস ক্ষেত্রে ইসরায়েলের আগের হামলার বিষয়ে আমেরিকা বা কাতার কিছুই জানত না। ইসরায়েল ওই গ্যাস ক্ষেত্রে আর কোনো হামলা চালাবে না যদি না ইরান কাতারের ওপর আর কোনো হামলার সিদ্ধান্ত না নেয়। যদি ইরান আবারও হামলা চালায় তাহলে ইসরায়েলের সহায়তা বা সম্মতি থাকুক আর না থাকুক, আমেরিকা একাই পুরো সাউথ পার্স গ্যাস ক্ষেত্রকে এমন শক্তিশালী ও প্রচণ্ড মাত্রার বিস্ফোরণে উড়িয়ে দেবে যা ইরান এর আগে কখনো দেখেনি। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। সৌদি আরব, কাতার ও কুয়েত সহ একাধিক দেশে তেহরানের পাল্টা হামলা ইরান যুদ্ধে নতুন মাত্রা যোগ করেছে। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে কাতারের জ্বালানি স্থাপনায় হামলার পর বড় ধরনের সংকটে পড়েছে এশিয়ার গ্যাস নির্ভর দেশগুলো। কাতারে গ্যাস স্থাপনায় হামলায় সবচেয়ে বেশি ঝুঁকিতে পাকিস্তান, বাংলাদেশ ও ভারত। হরমুজ প্রণালী বন্ধ থাকায় বিশ্ব যখন জ্বালানি সংকটে ধুঁকছে, তখন একের পর এক জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ইরান, আমেরিকা এবং ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় অস্থিতিশীল বিশ্ববাজার। সর্বশেষ ইরানের গ্যাস ক্ষেত্রে ইসরায়েলের হামলার পর সৌদি আরব, কাতার, কুয়েত সহ একাধিক দেশে তেহরানের পাল্টা হামলা এই যুদ্ধকে নতুন আর বিপজ্জনক মাত্রা যোগ করেছে। সিএনএনের বিশ্লেষণ বলছে, কাতারের রাস লাফান সিটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় পাকিস্তান, ভারত এবং বাংলাদেশে বড় ধরনের বিদ্যুৎ বিভ্রাট এবং শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কা রয়েছে। জ্বালানি খাতের তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান কেপলার মতে, পাকিস্তানে এলএনজি আমদানির 99% এবং বাংলাদেশের 70%, সেই সাথে ভারত তাদের এলএনজি চাহিদার 40%-এর বেশি কাতার থেকে সংগ্রহ করে। বিশেষজ্ঞদের মতে, জ্বালানি অবকাঠামোর এই ক্ষতি মেরামত করতে কয়েক মাস থেকে কয়েক বছর সময় লাগতে পারে, যা দীর্ঘমেয়াদী সংকটের ইঙ্গিত দিচ্ছে। প্রথমত, হরমুজ প্রণালীতে 6 মাস থেকে 1 বছর পর্যন্ত অচলাবস্থা থাকতে পারে। বাজারে এর ঘাটতি পূরণের জন্য পর্যাপ্ত সরবরাহ থাকবে না। এর মধ্যে এসব হামলা বড় বিপদ। যদি এই অচলাবস্থা দীর্ঘায়িত হয়, তাহলে এশিয়ার উন্নয়নশীল দেশগুলো এই ব্যয়বহুল খরচ বহন করতে পারবে না। আপনি শুধু এশিয়ার জন্যই নয়, ইউরোপের জন্য খুব চড়া দাম দেখতে শুরু করবেন। রাষ্ট্রীয় কোম্পানি কাতার এলএনজি ফোর্স জানিয়েছে, নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতির কারণে তারা চুক্তি অনুযায়ী গ্যাস সরবরাহ করতে পারছে না। এতে এশিয়ার বিভিন্ন দেশে গ্যাস সরবরাহ ব্যাহত হচ্ছে। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ইরানে আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলায় অস্থির গোটা মধ্যপ্রাচ্য, যার বড় প্রভাব পড়েছে জ্বালানি তেলের ওপর। এমন অবস্থায় মধ্যপ্রাচ্যের জ্বালানি নির্ভর এশিয়ার দেশগুলো সংকট মোকাবেলায় জরুরি পদক্ষেপ নিচ্ছে। দেশগুলো জ্বালানি সাশ্রয়ে, কর্মঘণ্টা কমানো, বাসা থেকে কাজের ব্যবস্থা এবং বিদ্যুৎ ব্যবহারে কড়াকড়ি আরোপ করছে। বিশ্লেষকরা বলছেন, এমন অবস্থা এশিয়ার দুর্বল অর্থনীতির দেশগুলোর ওপর বড় ধরনের অশনি সংকেত। 2024 সালে হরমুজ প্রণালী দিয়ে যাওয়া 84% তেল এবং 83% এলএনজি পাঠানো হয়েছে এশিয়ার দেশগুলোতে। এমন অবস্থায় ইরান যুদ্ধের কয়েকদিনের মাথায় এশিয়ার অর্থনীতিগুলো সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়েছে। এশিয়া এখন এক দীর্ঘ অনিশ্চয়তার দিকে ধাবিত হচ্ছে, যার জন্য এই অঞ্চল মোটেও প্রস্তুত ছিল না। বাংলাদেশে দরজায় কড়া নাড়ছে ঈদুল ফিতর, তবে বিপণী বিতানগুলোতে নেই তেমন আলোকসজ্জা। বিদ্যুৎ সাশ্রয়ে ঈদুল ফিতর এবং স্বাধীনতা দিবস উপলক্ষে সারা দেশে আলোকসজ্জা না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বিশ্ববিদ্যালয়। রেশনিং ব্যবস্থা তুলে নেওয়ার 4 দিন পেরিয়ে গেলেও জ্বালানি তেলের সংকট এখনো পুরোপুরি কাটেনি। রাজধানী ঢাকা সহ বিভিন্ন অঞ্চলে পেট্রোল পাম্পে পর্যাপ্ত তেল না পাওয়া এবং দীর্ঘ লাইনে অপেক্ষার চিত্র এখনো চোখে পড়ছে। ইরান যুদ্ধের জেরে জ্বালানি সংকট মোকাবেলায় সাপ্তাহিক ছুটির মেয়াদ বাড়িয়েছে শ্রীলঙ্কা। সরকারি প্রতিষ্ঠানগুলোর জন্য প্রতি বুধবার ছুটি ঘোষণা করা হয়েছে, অর্থাৎ এখন থেকে শ্রীলঙ্কায় সাপ্তাহিক ছুটি থাকবে 3 দিন। ইতিহাসের সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে দেশবাসীকে সতর্ক করেছেন দেশটির প্রেসিডেন্ট। අපිට අවශ්‍ය වෙන
ভারত এবং নেপালে দেখা দিয়েছে তীব্র গ্যাস সংকট। দোকানে দোকানে ঘুরেও মিলছে না এলপিজি সিলিন্ডার। এরই মধ্যে ভারত সরকার শিল্প খাতের গ্যাস সরিয়ে গৃহস্থালী ব্যবহারের জন্য বরাদ্দ দিয়েছে। অন্যদিকে পাকিস্তানের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা সহ সরকারি সেবা অনলাইনে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সরকারি কর্মচারীদের জ্বালানি সাশ্রয়ের জন্য বিদেশ সফর স্থগিত এবং বাড়ি থেকে কাজ করার নির্দেশ দিয়েছে থাইল্যান্ড সরকার। এমন অবস্থায় বিদ্যুৎ সাশ্রয়ে জনসচেতনতা সৃষ্টি করতেও নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। বিশ্লেষকরা বলছেন, ইরান যুদ্ধ এশিয়ার জন্য কেবল একটি সংকট নয়, এটি দশকের পর দশক ধরে চলে আসা জ্বালানি এবং নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাগুলো আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। হরমুজ প্রণালী উন্মুক্ত থাকবে এবং আমেরিকার নিরাপত্তা সবসময় কাজ করবে, এই দীর্ঘস্থায়ী ধারণাগুলো এখন প্রশ্নের মুখে। এমন পরিস্থিতিতে বিকল্প ব্যবস্থার উপর গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানিকে হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলের শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এই হামলায় প্রথমবারের মতো ক্লাস্টার ওয়ারহেড বা গুচ্ছ বোমা ব্যবহার করা হয়েছে বলে জানাচ্ছে ইরানি সংবাদ মাধ্যম। যেসব হামলা মোকাবেলা করতে হিমশিম খাচ্ছে ইসরায়েলি সেনারা। বুধবার ইসরায়েলে একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। পাশাপাশি অব্যাহত রয়েছে ড্রোন হামলা। তবে ইরানের ক্লাস্টার বোমা এবার ইসরায়েলিদের জন্য হয়ে উঠেছে মূর্তমান আতঙ্ক। ইরানের নিরাপত্তার শীর্ষ কর্মকর্তা আলী লারিজানিকে হত্যার প্রতিশোধ নিতে তেল আবিবে ক্লাস্টার বোমা হামলা চালিয়েছে তেহরান। এতে নিহত হন 2 জন। গেল এক সপ্তাহে ইরান ইসরায়েলে ছোট আকারে হামলা করলেও চলতি সপ্তাহ থেকে ভারী ক্ষেপণাস্ত্র সহ আধুনিক অস্ত্র ব্যবহার করছে। ইসরায়েলের হোম ফ্রন্ট প্রতিদিন ইরান থেকে নিক্ষেপ করা একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মুখোমুখি হচ্ছে, যা দেশটির প্রতিটি প্রান্তে আঘাত হানছে। এই গোলাবর্ষণে প্রায় ক্লাস্টার বোমা বা গুচ্ছ বোমা থাকে, যা মাঝ আকাশে ছোট ছোট বোমায় বিভক্ত হয়ে যায়, যা অত্যন্ত বিপজ্জনকভাবে আঘাত করে। We're standing in an apartment in central Israel where 2 70-year-old elders were killed. আমরা যেখানে দাঁড়িয়ে আছি, একটি ক্লাস্টার বোমার আঘাতে 2 জন নিহত হয়েছেন। এই বোমাটি ইরান নিক্ষেপ করেছে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে। ইরান নির্বিচারে হামলা করছে, যা যুদ্ধাপরাধ। This is a war crime by the Iranian regime, both targeting the civilians, both using this indiscriminate type of firing towards civilians. ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। বলা হচ্ছে, ক্লাস্টার হামলায় প্রতিটি ছোট বোমার ওজন 3 থেকে 5 কেজি পর্যন্ত হয় এবং বিস্ফোরণের সময় এগুলো প্রচণ্ড ধ্বংসযজ্ঞ চালায়। এগুলো ঘনবসতিপূর্ণ এলাকায় পড়লে অ্যাপার্টমেন্ট ধ্বংস হওয়া থেকে শুরু করে সরাসরি গাড়িতে আঘাত করে ধ্বংস করে দেয়, কিংবা রাস্তায় অগ্নিকাণ্ড এবং গর্ত তৈরির মতো বড় ধরনের ক্ষতি করতে পারে। অনেক সময় এর বিরুদ্ধে প্রতিরক্ষা ব্যবস্থাও কাজ করে না। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা বেশ শক্ত অবস্থানে রয়েছে। আমরা আকাশেই অনেকটা শেষ করে দিচ্ছি। তবে ইরান যেসব অস্ত্র ব্যবহার করছে তা এখন ভারী পাল্লায় হয় আমাদের হিমশিম খেতে হচ্ছে। চলমান এ হামলায় ক্লাস্টার বোমা ব্যবহার করে ইরান কতটা সুবিধা পাবে, তাই এখন দেখার অপেক্ষা। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ইরান যুদ্ধে বড় ধরনের আর্থিক ও কৌশলগত লোকসানের মুখে পড়েছে আমেরিকা। যুদ্ধ চালিয়ে নিতে হোয়াইট হাউসের কাছে এরই মধ্যে $200 বিলিয়ন নতুন বরাদ্দ চেয়েছে পেন্টাগন। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এক্স পোস্টে বলেছেন, এটা কেবল শুরু। তার দাবি, ইসরায়েলের কারণে এখন সাধারণ আমেরিকানদের $1 ট্রিলিয়ন বিশাল ঋণের বোঝা বইতে হবে। ইরান যুদ্ধে জয় নিয়ে আমেরিকার কর্মকর্তাদের বড় বড় দাবি এখন প্রশ্নের মুখে। ওয়াশিংটন পোস্ট বলছে, যুদ্ধ চালিয়ে নিতে পেন্টাগন হোয়াইট হাউসের কাছে অতিরিক্ত $200 বিলিয়ন জরুরি বাজেট চেয়েছে। অথচ অভিযানের শুরুতে অফুরন্ত অস্ত্রের মজুদ থাকার দাবি করেছিল ট্রাম্প প্রশাসন। এই বিপুল অর্থের চাহিদা প্রমাণ করে যুদ্ধের প্রাথমিক পরিকল্পনা কতটা ভুল ছিল। ফরচুন ম্যাগাজিনের তথ্য মতে, ইরান যে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে তা তুলনামূলক সস্তা, কিন্তু সেগুলো ধ্বংস করতে আমেরিকা যে প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্র ছুটছে তার এক একটির দাম ইরানি অস্ত্রের চেয়ে অন্তত 200 গুণ বেশি। অর্থাৎ ইরান সামান্য খরচে আমেরিকাকে কয়েকশো কোটি ডলারের ক্ষতির মুখে ঠেলে দিচ্ছে।
যুদ্ধের প্রথম 6 দিনে খরচ হয় $11 বিলিয়ন বেশি। গার্ডিয়ান বলছে এই অর্থ দিয়ে আমেরিকার ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট কিংবা পরিবেশ রক্ষা সংস্থার মতো প্রতিষ্ঠানের পুরো বছরের খরচ চালানো সম্ভব। অথচ জনকল্যাণ বাদ দিয়ে ট্রাম্প প্রশাসন এক ব্যর্থ যুদ্ধের পিছনে অর্থ ঢালছে। ট্রাম্পের ভুল সিদ্ধান্তের মাসুল দিচ্ছে আমেরিকার অর্থনীতি। বিবিসি জানায়, জ্বালানির তেলের দাম বাড়ায় দেশটিতে মুদ্রাস্ফীতি এখন ভয়াবহ আকার ধারণ করেছে। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ। মুদ্রাস্ফীতি বেড়ে যাওয়ায় তারা সুদের হার কমাতে পারছে না, যা আমেরিকার অর্থনীতিকে বড় ধরনের মন্দার দিকে ঠেলে দিচ্ছে। কৌশলগত দিক থেকেও এই যুদ্ধে বড় পরাজয়ের মুখে পড়েছে আমেরিকা। যে পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে এই অভিযান, তা এখন আরও ত্বরান্বিত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। ইরান এখন টিকে থাকার প্রয়োজনে আরও মরিয়া হয়ে পারমাণবিক শক্তির দিকে ঝুঁকছে। ট্রাম্প প্রশাসন এই অভিযানের নাম দিয়েছিল অপারেশন এপিক ফিউরি, কিন্তু যুদ্ধের বর্তমান পরিস্থিতি এবং অর্থনৈতিক পরিসংখ্যান বলছে এটি এখন এপিক ফেইলিওরে রূপ নিয়েছে। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। লেবাননে ইসরায়েলি বাহিনীর আগ্রাসন এখন চরম আকার ধারণ করেছে। বুধবার রাতভর রাজধানী বৈরুত সহ দেশটির বিভিন্ন শহরে বেসামরিক স্থাপনায় একের পর এক বিমান হামলা চালিয়েছে আইডিএফ। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে অসংখ্য আবাসিক ভবন। বিশেষ করে বৈরুতের মধ্যাঞ্চলে রক্তক্ষয়ী হামলায় নিহতের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। লেবাননে ভয়াবহ প্রাণঘাতী হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। বুধবার দিবাগত রাতভর লেবাননের রাজধানী বৈরুত সহ দেশটির বিভিন্ন শহরের বেসামরিক স্থাপনার উপর একের পর এক হামলা চালিয়েছে আইডিএফ। এরাতে বৈরুতের মধ্যাঞ্চলের আল বাসুরা এলাকার একটি আবাসিক এলাকায় ইসরায়েলের হামলায় একটি 10তলা ভবন ধসে অন্তত 10 জন নিহত হয়েছেন। এই হামলায় ওই এলাকার বেশ কয়েকটি ভবন এবং সড়কে রাখা অসংখ্য গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। লেবাননে মূলত ইসরায়েল হামলা চালালেও দেশটির সাধারণ মানুষ তেল আভিভের পাশাপাশি ওয়াশিংটন ও পুরো পশ্চিমা বিশ্বকে এই ধ্বংসযজ্ঞের জন্য দায়ী করছেন। ট্রাম্পের প্রতি আমি পরিষ্কার করে বলতে চাই, আমরা আপনাকে হারাবো গোটা পশ্চিমা বিশ্বকেও। কারণ আমাদের পরাজিত করার সাধ্য আপনাদের নেই। আপনারা যত জাহাজ, ট্যাঙ্ক আর বিমানই আনুন না কেন, আমাদের দমানো অসম্ভব। দিন শেষে এই মাটির মালিক আমরাই, আর জয় আমাদেরই হবে। এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলীয় আদলুন শহরের উপকণ্ঠে একটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় 2 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ন্যাশনাল নিউজ এজেন্সি। এই এলাকাটি দক্ষিণের প্রধান শহর সিদন থেকে প্রায় 17 কিলোমিটার দূরে অবস্থিত। এর আগে সেখানকার টায়ার ডিস্ট্রিক্টের পৃথক বিমান হামলায় আরও 2 জন নিহত এবং 8 জন আহত হয়েছেন বলেও জানিয়েছে তারা। হামলা হয়েছে লেবাননের দাবাল, আল হাওয়াশ এবং বুর্জ শেমালি শহরেও। এসব হামলায় প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি। আল জাজিরা জানিয়েছে, লেবাননে ইসরায়েলের হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত 968 জন নিহত হয়েছে। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ইরানের উপর আমেরিকা ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা 3000 ছাড়িয়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে দিনরাত কাজ করছে উদ্ধারকর্মীরা। এই কঠিন সময়ে তেহরানের রাজপথে মানবিকতার এক অনন্য নজির গড়েছেন একদল স্বেচ্ছাসেবী নারী। নিজেদের ঘর সংসার সামলে তারা প্রতিদিন রান্না করে খাবার পৌঁছে দিচ্ছেন ক্লান্ত উদ্ধারকর্মীদের। তেহরানের এই মসজিদটি এখন কেবল প্রার্থনার জায়গা নয়, হয়ে উঠেছে এক বিশাল রান্নাঘর। চারদিকে যুদ্ধের দামামা, কিন্তু তার মাঝেই একদল নারী একজোট হয়েছেন দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে। বাইরে হামলার ভয় থাকলেও তারা নিয়ম করে এখানে আসছেন। তাদের কাজ উদ্ধারকারী দলগুলোর জন্য পুষ্টিকর খাবার রান্না করা। রান্নার উপকরণ জোগাড় থেকে শুরু করে প্যাকিং, সবটাই তারা করছেন একটি সুশৃঙ্খল পরিকল্পনার মাধ্যমে। আমাদের 10 জনের একটা দল আছে। আমরা কাজ ভাগ করে নিয়েছি। কেউ বাজার করছি, কেউ রান্নার প্রস্তুতি নিচ্ছি, আবার কেউ খাবারগুলো উদ্ধারকর্মী ও আহতদের কাছে পৌঁছে দিচ্ছি। মসজিদের ভেতরে অত্যন্ত পরিচ্ছন্ন পরিবেশে বড় হাঁড়িতে তৈরি হচ্ছে তাজা খাবার। রান্নার কাজ শেষ হতেই গরম খাবারের প্যাকেটগুলো নিয়ে তারা বেরিয়ে পড়েন শহরের বিভিন্ন প্রান্তে। নিজের জীবন ও পরিবারের নিরাপত্তা শঙ্কা থাকলেও যুদ্ধের এই ভয়াবহতার মুখে দাঁড়িয়ে তারা দেখাচ্ছেন অসীম সাহসিকতা। সেই দৃঢ় মনোবলই উঠে এলো তাদের কণ্ঠে। আমরা একটুও ক্লান্ত হই না। দেশের প্রতি ভালোবাসা আর আল্লাহর উপর বিশ্বাসই আমাদের শক্তি।
বিজয় না আসা পর্যন্ত আমরা এটা চালিয়ে যাব। এতে যদি মাসের পর মাস সময় লাগে তাতেও আমাদের কোনো আপত্তি নেই। রাত গভীর হলেও তেহরানের ধ্বংসস্তূপের মাঝে এই নারীদের তৎপরতা থামে না। ধুলোবালিতে দীর্ঘ সময় কাজ করা উদ্ধারকর্মীদের কাছে এই গরম খাবার এখন বড় স্বস্তি হয়ে দাঁড়িয়েছে। শুরুতে বিষয়টি অভাবনীয় মনে হলেও এখন উদ্ধারকর্মীরা এই নারীদের উপস্থিতিতে সাহস ও কাজের নতুন অনুপ্রেরণা খুঁজে পাচ্ছেন। আর সেই কৃতজ্ঞতার কথাই উঠে এলো ফাতেমার মুখে। প্রথম দিকে তারা খুব অবাক হতেন, ভাবতেনই না যে কেউ এভাবে তাজা খাবার নিয়ে আসবে। এখন তারা আমাদের দেখে খুব খুশি হন এবং মন থেকে দোয়া করেন। এই ভালোবাসাটাই আমাদের বড় পাওয়া। মানবাধিকার সংস্থাগুলো বলছে চলমান হামলায় ইরানে এ পর্যন্ত ৩,০০০-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। চারদিকে যখন স্বজন হারানোর হাহাকার, তখনই নারীরাই হয়ে উঠেছেন আশার প্রতীক। তাদের বিশ্বাস সেবার এই শক্তি শেষ পর্যন্ত ইরানকে ঘুরে দাঁড়াতে সাহায্য করবে। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আজ এ পর্যন্তই। আগামীকাল একই সময়ে আবারও হাজির হব মধ্যপ্রাচ্য সংকটের সব খবর নিয়ে। আন্তর্জাতিক অঙ্গনের হালনাগাদ খবর জানতে সাবস্ক্রাইব করুন চ্যানেল ওয়ানের ইউটিউব চ্যানেল, ফলো করুন আমাদের ফেসবুক পেজ।